হোশিয়ারপুর গ্রাম পবনের কাণ্ড কারখানায় খুব বিরক্ত হয়ে গেছিল। সে যখন তখন দুষ্টুমি করত। তার দুষ্টুমি এত বেশি বেড়ে গেছিল যে অনেকবার গ্রামের লোকেদের খুব লোকসানও হয়ে যেত। আর সবচেয়ে বেশি পবনের দুষ্টুমির কারণে তার মা বাবা প্রচণ্ড বিরক্ত হতো, যাদেরকে সারা দিন পবনের কারণে পুরো গ্রামের গালাগাল শুনতে হতো। দাদা, ও দাদা, কোথায় তুমি? বাইরে এসো একটু, আর দেখো তোমার বাবু সোনা কি করেছে। কি হলো মাধুরী, পবন কি করেছে? সকাল সকাল আমার বাড়িতে এসে দাঁত পরিষ্কার করার কোলগেট খালি করে তার মধ্যে ফেভিকল ভরেছে। আর দেখো না, ওনার মুখ তো খুলছেই না। ঠিক আছে মাধুরী, আজকে ওকে আমি ঠিক শায়েস্তা করবই। শুনতে পাচ্ছ? কোথায় তুমি? আরে কি হয়েছে? সকাল সকাল কেন চিৎকার করছো? আমি চিৎকার করছি শুনতে পাচ্ছ, কিন্তু বাইরে যে লোকজন তোমার বাবু শোনার জন্য চিৎকার চেঁচামেচি করছে সেটা শুনতে পাও না? একদিন গ্রামবাসীরা সবাই মিলে এসে আমাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দেবে। আজকে আমি ওকে ভালো করে টাইট দেব। তোমার সুপুত্র কোথায়? আচ্ছা, আমার ছেলে। আমি কি পনে এনেছিলাম নাকি ওকে, যে আমারই শুধু? আরে যাও গিয়ে তুমি নিজের কাজ করো তো, যাও। ওকে আমি দেখে নেব আজকে। পবন বাইরে শিবুর সাথে গিয়েছিল আর একটা নতুন দুষ্টুমি করতে শুরু করে। পবন আর শিবু ওখানে পাশে দাঁড়িয়ে থাকা একটা গরুর গাড়ির স্ক্রু বার করে দেয়। এবার আসল মজা হবে, বেশি কথা বলে। আরে পবন, তুই তো ওর গাড়ির চাকার স্ক্রুই বার করে দিলি। হ্যাঁ, তুমি দেখতে পেলে না নাকি? আরে আমি তো বললাম কাকু আমাকে একটু গ্রামের বাইরে ছেড়ে আসবে, চলো তো। এই কথাতে এত চিৎকার করে উঠলো, জানো আমি খুব বাজে কথা বলেছি তাকে। হ্যাঁ, কথা তো তুই ঠিক বলছিস। এমনিতেও এই লোকটা খুবই খারাপ। আরে চ না, এবার এখান থেকে পালাই। আরে আরে, ওরে মরে গেলাম রে। এটা নিশ্চয়ই ওই পবনের ছেলেটারই কাজ হবে। ছাড়বো না ওকে আজকে। রমনলাল, বেরিয়ে এসো। দেখো তোমার ছেলে এটা কি করে বসেছে। আমার গাড়িটাকে একেবারে নষ্ট করে দিল। পবন, কি হয়েছে বাবা? কি বাবা করছিস? এসব কি আজেবাজে কাজ করিস তুই? হ্যাঁ, এই কাকুর গাড়ির চাকাটা তুই খুলেছিস তাই না? আমি তো স্কুল থেকে সোজা বাড়ি চলে এলাম। কাকুকে তো বলেও ছিলাম যে আমাকে একটু গ্রামের বাইরে ছেড়ে দিতে। কাকু বারণ করলো বলে আমি তো সোজা বাড়ি চলে এলাম। যদি বিশ্বাস না হয় তাহলে শিবুকে জিজ্ঞাসা করো। অপদার্থ, তোকে খুব ভালো করে চিনি আমি। যা ভেতরে যা, লাঠি করে পিটিয়ে আমি তোকে আজকে শায়েস্তা করব। আর দেখবো আজকে তোকে কে খাবার দিয়ে যায়। মার খাওয়া সত্ত্বেও পবন কোনো কিছুই করল না, কারণ এখন মার খাওয়া তার জন্য খুবই স্বাভাবিক ব্যাপার ছিল। সকাল হয়ে যায়। রমনলাল পবনকে ওঠানোর জন্য নিজের বউ অনিতাকে বলে, আরে অপদার্থটাকে তুলে দাও, ও স্কুলে যাবে না নাকি? ওঠাচ্ছি, এখন সময় আছে স্কুলের জন্যে। আরে উঠিয়েই কি ওকে তাড়িয়ে দেবে নাকি? আরে ওকে খাবার দাবারও তো খাওয়াতে হবে নাকি না? তাই তোলো ওকে। মা, আজকে আমি জলখাবারে পরোটা খাবো। অপদার্থ, আজকে যদি কোনো গন্ডগোল পাকিয়েছিস তাহলে কিন্তু কথাটা মনে রাখিস। পরোটা তো দূরের কথা, পিটিয়ে একেবারে সোজা করে দেবো তোকে আমি। ব্যাস করো, সকাল সকাল পেছনে পড়ে যাও। পবন স্কুলের জন্য তৈরি হয়ে যায় আর নিজের বন্ধু শিবুর সাথে হাঁটা শুরু করে। রাস্তায় পবন নদীর কিনারায় পাড়ে লাগানো একটা নৌকো দেখতে পায়, যেটা গ্রামের মাল্লা কাকু চালান। ব্যাস, তারপর কি ছিল? চল শিবু, এই নৌকাটাকে জলের মধ্যে ঠেলে দিই। খুব ভালো লাগবে রে যখন এই নৌকাটা জলের ওপরে ভাসবে।
কিন্তু মাল্লা কাকু জানতে পারলে তখন উনি কাকুর কাছে নালিশ করবেন। আরে কিচ্ছু হবে না, তুই আয় না, ধাক্কাটা দে। দারুণ লাগলো, খুব মজা হলো। এবার আর জ্যাঠা নৌকাটা খুঁজে পাবে না। আরে আমার নৌকাটা কোথায় গেল? আমার নৌকাটা! মাটির ওপর এই পায়ের ছাপগুলো তো দেখে মনে হচ্ছে যে এটা বাচ্চা বাচ্চা ছেলেরাই করেছে, কিন্তু সারা গ্রামে তো শুধুমাত্র একটা বাচ্চাই রয়েছে যে গ্রামের সকলকে একেবারে উদ্ব্যস্ত করে ছেড়েছে। পরবর্তীকালে প্রধানের ক্ষেতে কাজ করতে করতে মজদুর দেখতে পাওয়া যায়। আপনারা কাজ করছেন? তাড়াতাড়ি যান, প্রধান মশাই আপনাদের সবাইকে ডেকেছেন। আরে আজকে ওনার বাড়িতে ভোজ হবে তো, যান যান, কখন থেকে উনি অপেক্ষা করে বসে আছেন। সমস্ত লোকেরা প্রধানের বাড়ির দিকে রওনা দেয়। এক এক করে সবাই পবনের দুষ্টুমির কথা জানতে পেরে যায়, আর সবাই জমা হয়ে যায় রমনলালের বাড়ির বাইরে পবনের দুষ্টুমির সব খবর নিয়ে। দেখতে পাচ্ছ তো কিরকম বাড়ির বাইরে মেলা বসেছে তোমার ওই সুপুত্রের কারুকার্যের জন্য। আজকে আমি ওকে ছাড়বো না কিন্তু, বলে রাখলাম। বিকেলবেলা চুরি করে পবন ঘরের ভেতরে যাওয়ার চেষ্টা করে। তক্ষুনি, কোত্থেকে আসছিস রে? স্কুলে তো অনেক আগেই ছুটি হয়েছে। শিবুর বাড়ি থেকে আসছি, ওর মা আজকে পায়েস বানিয়েছিল। অনেক হয়েছে, এখন সারা দিনের রাগ ওর উপরেই বার করবে। ব্যাস, শুধু এই কথাটা বলে বলেই তো ওকে মাথায় তুলেছ তুমি। অপদার্থ! আরে মাঝে মাঝে তো এমন কাজও করতে পারিস যা দেখে গ্রামের লোকেরা আমাদেরকে একটু সম্মান দিতে পারবে। পরের দিন গ্রামে একটা অদ্ভুত রকমের সোনালী কাপড় পরে একজন ব্যক্তি আসে। দেখতে উনি জাদুকরের মতো ছিলেন। সবাই নিজের ক্ষেতে কাজ করছিল তখন। জাদুকর সবাইকে দেখে হাসতে শুরু করে। হালকা সোনালী রোদ ক্ষেতের ওপরে সোনার মতো চমকাচ্ছিল। জাদুকর একটা কৌটো বার করে আর সূর্যের দিকে দেখে একটা মন্ত্র পড়ে। টপাটপ 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 করে তুই বসে পড় এর মধ্যে, টপাটপ টপাটপ করে তুই বসে পড় এর মধ্যে। আর চমকানো সূর্য জাদুকরের কৌটোতে চলে আসে। দেখতে দেখতেই চারদিকে অন্ধকার হয়ে যায়। সমস্ত গ্রামবাসীরা দেখতে শুরু করে, চারদিকে অন্ধকার কেন? এক্ষুনি তো রোদ ছিল। অনেক দিন পর্যন্ত গ্রামে অন্ধকারই থাকে। চারদিকে গাছপালা, ক্ষেত খালান রোদ না থাকার কারণে খারাপ হয়ে যায়। গ্রামের সমস্ত লোকেরা আর প্রধান মিলে এই সমস্যার ব্যাপারে কথা বলছিল, আর তক্ষুনি কেউ একজন সামনে থেকে আসেন। আমি হলাম জাদুকর ওঝা। আমি যদি চাই তাহলে তোমাদের সবাইকে করে দেবো এক্ষুনি জন্তু জানোয়ার। তোমরা যেই জিনিসটার জন্য এত সমস্যায় রয়েছো সেই জিনিসটা আমার কাছে এই কৌটোর মধ্যে আবদ্ধ রয়েছে। এই দেখো। তুমি কি এই কৌটোটার মধ্যে সূর্যকে আবদ্ধ করে দিয়েছো? সেই জন্যই তো বলছি, তোমরা সবাই অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছো মূর্খের দল। যদি এই অন্ধকার থেকে তোমরা মুক্তি চাও তাহলে সবাই আমার গোলাম হয়ে যাও। আজ থেকে আমি তোমাদের সবার রাজা, আর তোমরা তাই করবে যা আমি বলবো। এটা হতে পারে না, আমরা কারোর গোলাম নই, আর তোমার হুকুম আমরা পালন করব না। আরে আমি চাইলে অনেক কিছু করতে পারি, বুঝলে? এমনকি তোমাদের সবাইকে বাঁদর বানিয়ে দিয়ে এই গ্রামটাকেই বাঁদরের গ্রাম করতে পারি। তাও আমি তোমাদের জন্য কিছুটা সময় দিচ্ছি। এইটুকু বলে জাদুকর ওখান থেকে চলে যায়। সমস্ত গ্রামবাসীরা খুব অস্থির হয়ে ওঠে যে এই সমস্যা কোত্থেকে এলো। চারদিকে শুধু অন্ধকার, গাছপালা শুকিয়ে গেছে। কেউ কিছুই বুঝতে পারছিল না যে এই সমস্যা থেকে কি করে বেরোবে। বাবা, আর কি কখনো আকাশ থেকে সূর্য উদয় হবে না? আচ্ছা, ওই কৌটোটা যদি জাদুকরের কাছ থেকে কেড়ে নিই, তারপর আমরা সূর্যটাকে ওর থেকে বাইরে বের করে দেব। বাবা, আমরা এটা করতে পারবো না। ওর ক্ষমতা আমাদের থেকে অনেক বেশি। যদি আমরা এমনটা করি, আমাদেরকে জন্তু জানোয়ার বানিয়ে দেবে।
এখন শুধুমাত্র ঈশ্বরই যা পারেন করবেন। এবার তুই শুয়ে পড়, অনেক রাত হয়ে গেছে রে। অনেকক্ষণই তো হলো রাত হয়ে রয়েছে। ঠিক আছে বাবা, এবার শুয়ে পড়। পবন বিছানায় শুয়ে ঘুমই পাচ্ছিল না। ও শুয়ে শুয়ে কিছু একটা ভাবছিল। আর তক্ষুনি শিবু জানালা দিয়ে পবনকে কোয়েলের ডাক দিয়ে ডাকে, কু কু কু। কি হলো? আমি ওই জাদুকরের গুফা দেখেছি যেখানে ও থাকে, আর ওই সূর্যের কৌটো ওখানেই রাখা আছে। চল আমরা সেটা চুরি করে নিই। চল চল যাই এবার। দুজনই জাদুকরের গুফার কাছে পৌঁছে যায়। জাদুকর সেই গুফার ভেতরেই জাদুর জিনিসপত্র রেখেছিলেন, আর তার সামনে একটা ছেলে থাকে যাকে সে নিজের লাঠির দ্বারা দেখতে দেখতেই গাধা বানিয়ে দেয়। টপাটপ তুই এক্ষুনি করে দে কে গাধা তুই। দেখতে দেখতেই সেই ছেলেটা গাধাতে পরিবর্তিত হয়। আর এই সব কিছু হচ্ছিল সেটা শিবু আর পবন নিজের চোখে দেখে নেয়, আর সেই মন্ত্রটাও পবন মন দিয়ে শুনে নেয়। যতক্ষণ আমার কাছে এই জাদুর লাঠিটা রয়েছে ততক্ষণ আমি সব কিছু করতে পারি। আর তারপর জাদুকর চোখ বন্ধ করে তপস্যা করতে শুরু করে, আর সেই সুযোগের লাভ উঠিয়ে পবন আর শিবু জাদুকরের লাঠি আর কৌটো তুলে নেয়। আর গ্রামে গিয়ে সেই কৌটোটা খুলে দেয়। চারদিকে আলো ছড়িয়ে পড়ে, অন্ধকার চলে যায়। সমস্ত গ্রামবাসীরাও বাইরে চলে আসে। আরে বাহ, এ তো দারুণ ব্যাপার রে। দেখলি শিবু, এবার আমিও জাদুকর হয়ে গেলাম। এই লাঠিটা কিন্তু দারুণ, এটা দিয়ে যত ইচ্ছা আমরা মজা করতে পারবো। কিন্তু তার থেকেও ভালো এটা হলো যে এখন সূর্য কৌটো থেকে বাইরে বেরিয়ে এসেছে আর চারদিকে আলো ছড়িয়েছে। হ্যাঁ ঠিকই বলেছিস শিবু। এবার চ এখান থেকে পালিয়ে যাই আমরা, না হলে ওই জাদুকর এখানে চলে আসবে আবার। তক্ষুনি ওখানে জাদুকর চলে আসে। এই দুষ্টু ছেলে, আমার লাঠি আমাকে ফেরত দে বলছি, না হলে কিন্তু ভালো হবে না। ফেরত দে আমার লাঠিটা। টপাটপ তুই বানিয়ে দে কে বাঁদর তুই। পবনের মন্ত্র পড়া মাত্রই সেই জাদুকর বাঁদরে পরিবর্তিত হয়। এতক্ষণ বেশ পাকা পাকা কথা বলছিলে না, দেখলে তো তোমাকে বাঁদর করে দিলাম। এবার তুমি বাঁদর হয়ে নাচো। জাদুকরের জাদু ওর ওপরেই ভারী পড়ে গেল। তক্ষুনি ওখানে প্রধান, রমনলাল আর অনিতা চলে আসে। পবন এক্ষুনি যেই কারামত করলো সেটা দেখে ওরা খুব আশ্চর্য হয়ে ওঠে। আরে বাবা পবন, তুমি এটা কি করে করলে? চারিদিকে সূর্যের আলো, আর এই জাদুকরটাকে তুমি একেবারে বাঁদর বানিয়ে ছাড়লে, কি করে করলে? আমি আর শিবু মিলে দেখলাম যে এই লোকটা এই লাঠির সাহায্যে লোকেদের পাল্টাতে পারে। তারপর আমরা ওকে বলতেও শুনলাম যে ওর জাদুর রহস্য তার লাঠিতেই রয়েছে। মন্ত্র শুনেও আমরা মনে করে ফেলেছিলাম তক্ষুনি। ব্যাস তখন আর কি, পালাবার কথা ভাবছিলাম ঠিক তখনই এই লোকটা নিজেই সামনে চলে আসে, আর আমি মন্ত্রটা বললাম, টপাটপ তুই, আর ও সঙ্গে সঙ্গে বাঁদর হয়ে গেল। দেখলে পবনলাল, আজকে তোমার ছেলে পুরো গ্রামের সবাইকে রক্ষা করলো, না হলে বিপদ হতো। তোমার গর্ব করা উচিত যে এমন ছেলে পেয়েছো, এরকম সাহসী আর বলবান। দেখলে তুমি তোমার দুষ্টু ছেলেকে? আজ পুরো গ্রাম তার প্রশংসা করছে। হ্যাঁ, আজকে আমার ছেলে সত্যি গর্বে আমার বুকটা ফুলিয়ে দিল। প্রধান মশাই, এখন এই জাদুকর বাবার কি হবে তাহলে? এনাকে কি এমনিই ছেড়ে দেওয়া হবে নাকি? একটা কাজ করি, ওকে জঙ্গলে ছেড়ে আসি, ওখানেই গিয়ে জাদু করবে ও। পবন আর শিবুর কথা শুনে বাঁদর মাথা নাড়াতে শুরু করে আর তাদেরকে বারণ করে, আর দুঃখের চোখে দেখতে শুরু করে। না, ওকে ওর শাস্তি দেওয়া হবেই হবে, কিন্তু এইভাবে নয়। তাহলে এখন কি হবে প্রধান মশাই? সেটা আমাকে একটু ভেবে দেখতে হবে। আমি তো ভাবছিলাম যে ওকে আবার জাদুকর বানিয়ে দিই আর এই লাঠিটা ভেঙে দিই, যাতে আর কোনো লোভে এসে সে এর ব্যবহার না করে। বাহ শিবু, তুমি কি ভালো উপায় বললে, তাহলে তাই করা হোক। এইটুকু বলা মাত্রই জাদুকরকে আবার মানুষ বানিয়ে দেয় আর পবন লাঠিটা ভেঙে দেয়।
আমায় ক্ষমা করে দাও, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। এখন আমি কি করব? আমার কাছে আমার লাঠিটাও তো নেই। কিছুই করতে হবে না। তবে তুমি চাইলে পরে এই গ্রামে রাজত্ব করার বদলে এই গ্রামের সবার সাথে পরিশ্রম করতে পারো, তবেই তুমি বুঝতে পারবে। আমার মতন মানুষকে আপনারা আশ্রয় দিচ্ছেন গ্রামে, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ। পুরো গ্রামে চারদিকে আলো এসে গেছিল। সবাই নিজের নিজের কাজে আবার চালু করে দেয়, আর পবন হয়ে গেছিল হোশিয়ারপুরের হিরো। এখন সবাই পবনকে প্রচণ্ড ভালোবাসে, আর পবনকে কেউই বকে না, কারণ এখন পবনও জাদু জানতো। সবার মনে হতো কোথাও পবন কাউকে জানোয়ার বানিয়ে দিলে তখন